আজকে আমরা যেই টপিকটা ব্যাপারে শিখব, আজকের ক্লাসটা যেই টপিকটা নিয়ে, সেটা শুধুমাত্র হচ্ছে তোমাদের এসএসসি বা হচ্ছে এর পরবর্তীতে যে কাজে লাগবে ব্যাপারটা এরকম না। অ্যাডমিশনের সময়ও এই টপিকটা থেকে অনেক বেশি প্রশ্ন হয় এবং দেখা যায় নতুন করে আমাদের পড়তে হচ্ছে। তো এখন থেকে যদি তোমাদের এই টপিকটার ব্যাপারে খুব ভালো মতো পড়া থাকে তাহলে কিন্তু পরবর্তীতে এই জিনিসটা অনেক হেল্পফুল হবে। এবং এই টপিকটা আসলে সবারই জানা থাকা উচিত, তা হচ্ছে শব্দের শ্রেণীবিভাগ। হ্যাঁ, শব্দের শ্রেণীবিভাগ, এই যে বানানটা দেখতে পাচ্ছ শ্রেণীবিভাগ, এখানে তোমরা সবসময় হচ্ছে দীর্ঘ ইকার ব্যবহার করে অভ্যস্ত, কিন্তু আসলে এই বানানটা হ্রস্ব ইকার দিয়ে। এছাড়াও তুমি যদি আরও কিছু বানান দেখো, যেমন হচ্ছে উপযোগিতা, প্রতিযোগিতা, শ্রেণীবিভাগ, এইসব শব্দতে হচ্ছে আমরা হ্রস্ব ইকার ব্যবহার করি, যেখানে হচ্ছে দীর্ঘ ইকার ব্যবহার করে আমরা বেশিরভাগ সময় হচ্ছে অভ্যস্ত। তো চলো আমরা হচ্ছে টপিকটার ভিতরে চলে যাই। তো তোমাদের সাথে আছি আমি, তোমাদের তানভীর ভাইয়া। ওকে, তো এখন বাংলা শব্দের শ্রেণীবিভাগ ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে কি, আমাদের তো অনেক ধরনের শব্দ আছে, তাই না? আমরা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করি। কিছু শব্দ হচ্ছে এখানে উৎপন্ন হয়েছে এবং এই জায়গার মানুষজন ব্যবহার করত এবং সময়ের সাথে সাথে যেটা পরিবর্তিত হয়েছে। আবার কিছু শব্দ হচ্ছে বিদেশি মানুষদের মাধ্যমে এই জায়গায় এসেছে, ঠিক আছে? এবং এই জিনিসগুলো আমরা অনেকটা হচ্ছে কপি করে আমাদের ভাষায় হচ্ছে ব্যবহার করি আমাদের মতো করে। তো অনেক ধরনের শব্দই কিন্তু এই জায়গায় একটা কম্বিনেশন তৈরি করেছে, একটা সমাহার আমরা এখানে দেখি আমাদের বাংলা ভাষায়। তো এরকম জিনিসগুলোকে আমরা শ্রেণীবিভাগ না করলে আসলে ধরো হচ্ছে অনেক কিছুর ব্যাপারে জানতে পারি না। তো যেমন ধরো শব্দটা কোথা থেকে উৎপন্ন হলো, বা এই শব্দটা আসলে কি মিন করে, ঠিক আছে? শব্দটা মৌলিক নাকি যৌগিক, অনেক টাইপের শ্রেণীবিভাগ হতে পারে। তো দেখো, আসলে আমরা শব্দকে মেইনলি তিনটা ভাগে ভাগ করতে পারি বাংলা ভাষায়। প্রথমটা হচ্ছে উৎস বিবেচনায়, মানে এই শব্দটা তৈরি হয়েছে কোত্থেকে, উৎপত্তি হয়েছে কোত্থেকে, এটার অরিজিন কি। ওকে, তারপরে হচ্ছে গঠন বিবেচনায়, মানে এই শব্দটা দেখতে কেমন, এটার স্ট্রাকচারটা আসলে কেমন, তার উপর ডিপেন্ড করে আমরা গঠন বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ করতে পারি। তারপরে আছে হচ্ছে তোমার পদ বিবেচনায়। এখন এই পদ বিবেচনায় ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ধরো শব্দ যখন আমরা বাক্যে ব্যবহার করি তখন সেটাকে পদ বলে, বা শব্দে ব্যবহৃত প্রতিটি অর্থপূর্ণ শব্দকে এক একটি পদ বলে। অর্থপূর্ণ মানে মিনিং থাকতে হবে। ধরো হচ্ছে আমি ভাত খাই, এখানে আমি, ভাত, খাই, এই তিনটাই হচ্ছে এক একটা পদ। তো এই পদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, এক একটা শব্দ এক একটা পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা শব্দকে কয়েক ভাগে ভাগ করব। মানে শুধুমাত্র এই তিনটা টাইপ না, এই তিনটার ভিতরে হচ্ছে কয়টা টাইপ আছে, বাট ব্যাপারটা খুবই সিম্পল, কঠিন কিছু না। হ্যাঁ, তো এই যে ধরো প্রশ্নগুলো কিভাবে আসে, ধরো বিভিন্ন টাইপের শব্দের এক্সাম্পল তোমার হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে? তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করবে যেখানে তৎসম শব্দ কোনটা, বা আরবি শব্দ কোনটা, বা হচ্ছে একটা শব্দ দিয়ে বলবে এটা আসলে কোন শব্দ। তো আমাদের শব্দটা কোথা থেকে আসলো এবং কিভাবে তৈরি হয়েছে এবং এটার গঠনটা কি, সেই ব্যাপারে জানতে হবে। তো চলো হচ্ছে আমরা এটার আলোচনার গভীরে যাই। তো দেখো, উৎস বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ আমি তোমাদেরকে অলরেডি বলেছি। উৎস মানে হচ্ছে একটা শব্দের অরিজিন, বা শব্দটা কোথা থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, এসেছে কোত্থেকে। তো দেখো, উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডারকে চার ভাগে ভাগ করা যায়, বা চার শ্রেণীতে ভাগ করা যায়। যেমন হচ্ছে তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি, এই চারটা শ্রেণী। ওকে, তো ধরো হচ্ছে এই চারটা শ্রেণীকেও আমরা আবার দুটা সেগমেন্টে ভাগ করতে পারি, মানে দুটা আলাদা ভাগে ভাগ করতে পারি, যেটা তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখো, তদ্ভব এবং তৎসম এই দুইটা শ্রেণীকে নিজস্ব উৎসের, নিজস্ব মানে কি, এটা হচ্ছে আমাদের দ্বারা উৎপন্ন হয়েছে, বা হচ্ছে ধরো এই ভূখণ্ডে, ভূখণ্ড বলতে কি, এখন তো মনে করো যে বাংলাদেশের একটা বর্ডার আছে, বাট আগে তো এরকম বাংলাদেশের বর্ডার বা বাংলাদেশ ছিল না, ঠিক আছে? এটা একটা ভারত উপমহাদেশের অংশ ছিল হচ্ছে বাংলাদেশ। তো এই ভারত উপমহাদেশের মধ্যে ধরো হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ঠিক আছে, এই যে দেশগুলো তোমরা দেখতে পাও আমাদের প্রতিবেশী দেশ, এরা ছিল। তো এই ভারত উপমহাদেশে মনে করো যে বিভিন্ন সময় বিভিন্ন জাতি বা হচ্ছে বিভিন্ন মনে করো যে বিদেশিরা আগমন করেছে এই জায়গায়, এবং তারা বিভিন্ন ভাষা ব্যবহার করত, বিভিন্ন ভাষা আমাদের এখানে তৈরি হয়েছে, এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই শব্দগুলো চেঞ্জ হয়েছে, ঠিক আছে? শব্দ যদি আমি বলি, ধরো হচ্ছে আজ থেকে 1000 বছর আগে একটা শব্দ যেরকমভাবে উচ্চারণ করা হতো এখন কিন্তু সেরকমভাবে উচ্চারণ করা হয় না। এই যে আমরা আগে হচ্ছে ধরো মনে করো বানান একরকম করে লিখতাম, কিন্তু এখন আস্তে আস্তে বানানটা একটু অন্যরকম হচ্ছে না? বাংলা একাডেমি নতুন নতুন বানানের নিয়ম হচ্ছে আমাদেরকে দিচ্ছে। তো ব্যাপারটা এরকম। তো ধরো এই যে আগন্তুক উৎস এবং এই জায়গায় যেটা তোমরা দেখলা নিজস্ব উৎস, তো এরপরে যেটা বলা আছে দেশি এবং বিদেশি শব্দকে হচ্ছে আগন্তুক উৎসের শব্দ বলা হয়। আগন্তুক মানে হচ্ছে বাইরে থেকে আসছে, যেটা একদম সহজ কথায়।
আর নিজস্ব উৎস মানে হচ্ছে আমাদের এখান থেকে উৎপন্ন হয়েছে এবং আমাদের এখানে উৎপন্ন হয়ে সময়ের সাথে সাথে ধরো হচ্ছে এটা চেঞ্জ হয়েছে, এটা আপগ্রেডেড হয়েছে বা ইমপ্রুভ হয়েছে। ওকে, তো একটা হচ্ছে নিজস্ব উৎস যেটার মধ্যে তৎসম এবং তদ্ভব পড়ে, এবং আরেকটা হচ্ছে কি আমাদের আগন্তুক উৎস যেটার মধ্যে হচ্ছে দেশি এবং বিদেশি শব্দ পড়ে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো তৎসম শব্দ, তৎসম শব্দের ডেফিনেশনটা যেটা দেওয়া আছে এটা একটু কঠিন। ওকে, বলা হয়েছে দেখো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত। ওকে, এই পর্যন্ত আমরা একটা হচ্ছে আলাদা ভাগ করি, যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ, ঠিক আছে, এটা হচ্ছে আমরা আরেকটা ভাগ করি। তো দেখো দুইটা ভাগ আমরা পেলাম, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত একটা, আর দ্বিতীয় হচ্ছে যেসব বাংলা শব্দের লিখিত চেহারা মানে রিটেন যে রূপটা লিখলে যেরকম লাগে সেই চেহারাটা সংস্কৃত ভাষার অনুরূপ, সেগুলোকে হচ্ছে তৎসম শব্দ বলে। তো প্রথমে আমাদের বুঝতে হবে প্রাচীন ভারতীয় আর্য ভাষাটা আসলে কি। প্রাচীন বলছে, ঠিক আছে, তো এই আর্য ভাষাটা হচ্ছে ভারত উপমহাদেশে যখন হচ্ছে আর্যদের আগমন ঘটে, আর্য জাতির আগমন ঘটে, এটা হচ্ছে অনেক আগের কথা, হাজার খানিক বছর আগের কথা, কয়েক হাজার বছর আগের কথা। তো হচ্ছে আর্যরা যেই ভাষাটা ব্যবহার করত বা নিজেদের কাজকর্ম বা ধরো হচ্ছে সাহিত্য সৃষ্টির জন্য যে ভাষাটা ব্যবহার করত সেটাকে আমরা বলি আর্য ভাষা। এখন এই আর্য ভাষা অনেক দিন ধরে হচ্ছে ডেভেলপ হয়েছে। যেমন বাংলা ভাষা তো আর মনে করো যে 1 বছর 10 বছরে আসে নাই, অনেক বছরের পরে হচ্ছে বাংলা ভাষার এই রূপটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো এরকম আর্য ভাষার হচ্ছে অনেক সময় আছে, সময় নিয়ে হচ্ছে আর্য ভাষাটা তৈরি হয়েছে। তো আর্য ভাষারও মনে করো 3টা স্তর আছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, ঠিক আছে, তারপর মধ্য ভারতীয় আর্য ভাষা, ঠিক আছে, তো নব্য ভারতীয় আর্য ভাষা, এরকম 3টা ধাপ আছে। তো একদম মনে করো ওল্ড বা পুরনো যেটা, সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তো এইটা কতটুকু আসলে পুরনো, ধরো হচ্ছে 1500 থেকে 600, 1500 থেকে 600, এটা আবার কেমন কথা। তো 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। তো আমরা কি জানি খ্রিস্টপূর্বাব্দ গণনা করলে কি আস্তে আস্তে কমে, ঠিক আছে, কাছের দিকে আসে। তো 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ এই সময়টায় হচ্ছে তোমার এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এটা হচ্ছে ডেভেলপড হয়। আমাদের সংস্কৃত ভাষা আসলে আসছে হচ্ছে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে, মানে মনে করো আমাদের তৎসম যে শব্দগুলা, এই তৎসম শব্দগুলো এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে এসেছে। তো এই সময়টা আমরা বুঝলাম। তো মনে করো যে এটা আমাদের এক্সাম্পল হিসাবে আমরা কি নিতে পারি, ধরো ঋগ্বেদ, একটা বেদের নাম হচ্ছে ঋগ্বেদ। তো এটা হচ্ছে তোমার হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা বুঝতে পারবা, যারা জানো না তারা হচ্ছে এটা হিন্দুদের একটা ধর্মগ্রন্থ। ওকে, যেমন আমাদের মনে করো যে ইসলাম ধর্মে আল কোরআন আছে, হিন্দুদেরও ধর্মগ্রন্থ আছে, তোমার বেদ আছে, গীতা আছে। ওকে, তো বেদের মধ্যে আসলে হচ্ছে আমরা এই যে আর্য ভাষা, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এটার এক্সাম্পল দেখতে পাই। বুঝতে পারছো? তারপর আছে হচ্ছে ধরো এদের লিখিত রূপটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ। এখন সংস্কৃত ভাষাটা কি? সংস্কৃত ভাষা মনে করো যে এই জায়গা থেকে এসেছে কাইন্ড অফ বলা যায়। ওকে, আমরা অত হচ্ছে ডিটেলসে যাব না। তো এই সংস্কৃত ভাষাটা মনে করো যে এখনও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। লাইক ভারতে মনে করো 22টার মতো সরকারি ভাষা আছে। তো এই 22টা সরকারি ভাষার মধ্যে অন্যতম একটা হচ্ছে তোমার এই যে তোমার সংস্কৃত ভাষাটা, সেটা ব্যবহার করা হয়। যেমন উত্তরাখণ্ড রাজ্য ভারতের, সেখানে হচ্ছে এই ভাষাটা ব্যবহার করা হয়। এছাড়াও মনে করো ভগবদ গীতা হচ্ছে আরেকটা ধর্মগ্রন্থ হিন্দুদের, যেখানে তোমার সংস্কৃতের উদাহরণ দেখা যায়। ঠিক আছে, তো এই যে ধরো এটা হচ্ছে আমাদের তৎসম শব্দের অরিজিন। ওকে, তো এই তৎসম শব্দগুলা কোত্থেকে কিভাবে আসলো সেটা বুঝতে পারছো? ওকে, ডান। যেমন এটার এক্সাম্পলগুলো কিন্তু মনে করে এটা ডেফিনেশনের মতো তো কঠিন না। এত কিছু কেন বুঝালাম? ধরো মোটামুটি আমি শিওর এরকমভাবে তোমাদেরকে কেউ বুঝায় না যে এটা কোত্থেকে আসছে, এটার মানেটা কি। অনেক কিছুই থাকে আমাদের বইয়ে যেগুলো হচ্ছে আসলে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাথে রিলেটেড না। কারণ তোমাদেরকে এখন যেটা বললাম এটা সাধারণ জ্ঞান, কিন্তু তুমি যা পড়তেছো তা তো তোমার বুঝতে হবে যে এটা আসলে কি মিন করে, এটা কোত্থেকে এসেছে, তাই না? এটার কোন জায়গায় হেল্পফুল হয়? যখন ব্যাপারটা আমরা ক্লিয়ারলি জানি তখন মনে থাকে বেশি। এই যে তোমাদেরকে এতটুকু বললাম, ক্লাসটা তোমরা যখন দেখবা যে হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত নিয়ে যে আমি এত কথা বললাম, কিছু হলেও মনে থাকবে যে ভাই এতক্ষণ তৎসম শব্দের উৎস বা তৎসম শব্দ কোত্থেকে আসছে সেটা নিয়ে হচ্ছে কথা বলছে। ওকে, তো পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, এই এক্সাম্পলগুলা আমাদের তৎসম শব্দের এক্সাম্পল। এটা আমাদের মনে রাখতে হবে। এর চেয়ে হচ্ছে সহজভাবে আর কিছু বলার নাই। এটা মনে করো তুমি হচ্ছে বারবার রিডিং পরে মনে রাখতে পারো, বা অনেকে মুখস্থ করে ফেলে, যার যেটা মন চায়, সমস্যা নেই, কিন্তু এক্সাম্পলটা মনে রাখতে হবে যেগুলা তৎসম শব্দেরই উদাহরণ।
ঠিক আছে, বুঝতে পেরেছো? তো তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, ধরো তুমি একটা হ্যান্ড নোট তৈরি করতে পারো যেখানে কোনো ডেফিনেশন বা কিছু কোনো এক্সপ্লেনেশন ব্যাখ্যা কিছু দেওয়া থাকবে না, তৎসম শব্দ জাস্ট তৎসম শব্দের যে উদাহরণগুলা সেই উদাহরণগুলা হচ্ছে লিখে রাখবা, দেন তদ্ভবের উদাহরণগুলো লিখবা, দেশিটা লিখবা, বিদেশিটা লিখবা, এরপরে মনে করো যা যা আছে সব কিছুর জাস্ট হচ্ছে টাইটেলটা লিখে এরপরে এক্সাম্পলগুলো লিখে দিবা, পরীক্ষার আগে রাতে ওটা রিভাইজ দিয়ে যাবা, দেখবা পরীক্ষা হেল্পফুল হবে। একটু মিনিমাইজ করতে হয়, একটু চিন্তা করতে হয় পড়াশোনাটাকে কিভাবে হচ্ছে আমরা আরও সহজ করতে পারি। দেখো, তো সংস্কৃত ব্যাকরণ অনুসারে, ঠিক আছে, মানে সংস্কৃত ব্যাকরণ মানে আমরা যে ব্যাকরণ বা হচ্ছে গ্রামার ফলো করি, মানে আমাদের ধরো হচ্ছে ভাষা, শব্দ তৈরি হওয়া, গঠন ইত্যাদির যে হচ্ছে নিয়মটা, এটাই তো ব্যাকরণে আমরা আলোচনা করি না। মনে করো যে ফুটবল খেলার যেরকম নিয়ম আছে, বাংলা ভাষারও একটা নিয়ম আছে যেটা হচ্ছে বাংলা ব্যাকরণ, সেরকম সংস্কৃত ভাষারও নিয়ম ছিল যেটা হচ্ছে তোমার সংস্কৃত ব্যাকরণ, তাই না? তো এরকম সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও হচ্ছে আমরা তৎসম শব্দ বলি। পারিভাষিক শব্দগুলো আসলে কি? পারিভাষিক শব্দ মনে করো যে আসলে শব্দটা বিদেশি, বাট হচ্ছে ওইটার কপি করে আমরা বাংলা ভাষায় একটা শব্দ বানায় নিছি এবং সেটাই আমরা ব্যবহার করি। যেমন মনে করো অধ্যাদেশ, অধ্যাদেশ এর একটা ইংরেজি সুন্দর ওয়ার্ড আছে যেটা হচ্ছে অর্ডিন্যান্স বলে, অর্ডিন্যান্স, ঠিক আছে? তো অর্ডিন্যান্সের বাংলা কি? অধ্যাদেশ। এখন নর্মালি তোমাকে অন্যান্য ক্লাসে বলবে অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয়, শেষ। এগুলা কি তৎসম শব্দ? না। আমার তো বুঝতে হবে এটার মানে কি। অধ্যাদেশ মানে হচ্ছে এক ধরনের ল বা আইন, ঠিক আছে? এবং বাংলাদেশে এই অধ্যাদেশ জারির ক্ষমতা শুধুমাত্র মহামান্য রাষ্ট্রপতিরই আছে, বাংলাদেশের প্রেসিডেন্টেরই আছে, ঠিক আছে? অধ্যাদেশ মনে করো একটা ক্ষণস্থায়ী নিয়ম, যেটা হচ্ছে একটা লিমিটেশন থাকে, ধরো 1 মাস 2 মাস বা এরকম থাকে। এটা মনে করো যে রাষ্ট্রপতি যদি কখনো মনে হয় যে সে অধ্যাদেশ জারি করবে, সে করতে পারে। তো এটা একটা আমরা কি পেলাম? তৎসম শব্দ, যেটা আসলে মনে করো পারিভাষিক শব্দ কিন্তু তৎসম। গণপ্রজাতন্ত্রী মানে কি? পিপলস রিপাবলিক। বাংলাদেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ঠিক আছে? মানুষ এই জায়গার, এই দেশের মালিক, এটা বোঝাচ্ছে। মহাপরিচালক, ঠিক আছে? মহাপরিচালক মনে করো যে জেনারেল ম্যানেজারকে বলে, বলে না? মানে অনেকে বলে না আমার বাবা ওই জায়গার জিএম, কি মনে করছিস? ব্যাপারটা হচ্ছে এমন। তো হচ্ছে এই যে মহাপরিচালক, মনে করো কোনো একটা জায়গার বা অফিসের বা কোনো একটা কোম্পানির বা হচ্ছে কোনো একটা দপ্তরের হচ্ছে যে হচ্ছে মনে করো মেইন পরিচালক, তাকে মহাপরিচালক বলা হয়। সচিবালয়, ঠিক আছে? তো সচিবালয় কি? সচিবালয় মনে করো যে জায়গায় সচিবরা থাকে, এবং মনে করো যে সচিবালয়, বাংলাদেশের সচিবালয়ের ব্যাপারে তো তোমরা জানো যে এই জায়গায় হচ্ছে মনে করো অনেক অফিসিয়াল কাজকর্ম হয় বাংলাদেশ সরকারের, গভর্নমেন্টের, ঠিক আছে? তো এই সচিবালয়টার ব্যাপারে হচ্ছে আমাদের আইডিয়া আছে। তো এই শব্দগুলো আমাদের তৎসম শব্দের হচ্ছে উদাহরণ। তারপর দেখো তদ্ভব শব্দ। তো তদ্ভব শব্দটা কি? প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত। আমরা অলরেডি প্রাচীন ভারতীয় আর্য ভাষা কি সেটা হচ্ছে জানি, ওই জায়গা থেকে বিবর্তিত। কিন্তু আমরা তৎসম শব্দতে দেখছিলাম যে এর লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ, কিন্তু এখানে বলা হচ্ছে যে এই শব্দগুলা বাংলা ভাষা একেবারেই স্বতন্ত্র, নিজেদের মতো চেঞ্জ হয়েছে, ঠিক আছে? নিজেদের মতো গ্রো হয়েছে, কোনো কিছুর চাপে বা কোনো কিছুর প্রেসারে হয়নি, ওকে, স্বতন্ত্র। তাদেরকে আমরা বলবো হচ্ছে তদ্ভব শব্দ, ঠিক আছে? তো তদ্ভব শব্দের এক্সাম্পলগুলো মনে রাখার সহজ ওয়ে হচ্ছে, মনে করো এখানে তোমার বিভিন্ন অঙ্গের নাম থাকবে, ঠিক আছে? যেমন ধরো হচ্ছে হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, এগুলো হচ্ছে তোমার এক একটা অঙ্গের নাম। তারপর আছে হচ্ছে তোমার কিছু প্রাণীর নাম, ঠিক আছে? অ্যানিমেলের নাম। দেখো হচ্ছে হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি কি এক একটা প্রাণীর নাম বা হচ্ছে তোমার অ্যানিমেলের নাম। তো সুন্দর মতো অঙ্গ বা হচ্ছে কোনো একটা প্রাণীর নাম আমরা এই জায়গায় তদ্ভব শব্দের এক্সাম্পলে পেয়ে যাব, খুবই সহজ। তারপর দেখো দেশি শব্দ। এখন দেশি শব্দ আর বিদেশি শব্দকে আগন্তুক উৎসের বলা হয়েছিল না? আগন্তুক মানে কি? বাইরে থেকে আসছে। ভাই দেশি শব্দ বাইরে থেকে কেমনে আসে? হ্যাঁ, এই জায়গাটা একটু কনফিউজিং। আসলে দেশি শব্দ বলতে আমাদের দেশেরই শব্দ, বাট আলটিমেটলি এখানে এমন কিছু মানুষের ব্যবহার করা শব্দের কথা বলা হবে যারা হচ্ছে এখানে বসবাস করছে কিন্তু আলটিমেটলি তারা বাঙালি না। ওকে, ব্যাপারটা বুঝতে পারছো? বাঙালি না যারা, যেমন দেখো বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর, এই জায়গায় কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হচ্ছে না, চাকমা মারমাইদের কথা হচ্ছে বলা হচ্ছে না। বাংলা অঞ্চলের মানে এই যে বেঙ্গল অঞ্চলটা যে ছিল, যেটার মধ্যে মনে করো যে এখন তোমরা ফেসবুকে ওই যে ইন্ডিয়ার সাথে আমাদের যে হচ্ছে এটা দ্বন্দ্ব চলতেছে, তোমরা দেখো না যে হচ্ছে তোমার বিভিন্ন মিম টিম থাকে, মিম শেয়ার করে মানুষজন যে এখানে হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা সব আমাদের, এরকম টাইপের কথাবার্তা আসে, ঠিক আছে? তো এটা আমার মতামত না, এটা আমি মিমের কথা বললাম। তো হচ্ছে এই যে বাংলা, বিহার, উড়িষ্যা, তারপর হচ্ছে তোমার মনে করো যে পশ্চিমবঙ্গ, এই সব কিছু মিলাই তো হচ্ছে তোমার বেঙ্গল জায়গাটা ছিল, ঠিক আছে? বাংলা বা বঙ্গ যেটাকে আমরা বলি, এই জায়গাটা ছিল। তো এই অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী মানে এরা হচ্ছে বাঙালি না, বাট হচ্ছে এরা অনেক আগে থেকে থাকে বা আছে,
এই জনগোষ্ঠী যে ভাষাগুলো ব্যবহার করত সেই ভাষা কিছুটা হচ্ছে বাংলার ভাষার মধ্যে হচ্ছে স্থান পাইছে। যেমন তুমি বলতে পারো, ধরো তুমি একটা হোস্টেলে থাকো, ঠিক আছে, তো তোমার হোস্টেলে বা হচ্ছে তোমার আশেপাশে ম্যাক্সিমাম মানুষ নোয়াখালী থেকে আসছে, ওকে, এখন তোমার বাড়ি ধরো রাজশাহী, তো ওই যে নোয়াখালীর মানুষদের মাঝখানে থাকতে থাকতে তুমি দেখবা কি আফটার 3 or 4 months তুমিও কিছু নোয়াখালীর ভাষা নিজের মধ্যে রপ্ত করে ফেলছো। নর্মালি কথাবার্তা বলতে গেলে এগুলো চলে আসে তোমার মুখ দিয়ে, ওকে। তো এই যে ধরো অন্য একটা মানুষের ভাষা শুনে যে আমিও প্রভাবিত হইতে পারি, আমিও সেই ভাষাটা ব্যবহার করতে পারি, এই ব্যাপারটাই কিন্তু এখানে আছে। ওই আদিবাসীরা এই ভাষাগুলো ব্যবহার করতো, আশেপাশের মানুষের সাথে চলাফেরা করতো, ঠিক আছে, তো ওই মানুষগুলো এই আদিবাসীদের কথাবার্তা কিছুটা নিজেদের মধ্যে নিছে, ঠিক আছে, কিছু শব্দ নিছে, সেই শব্দগুলো এখনও ব্যবহৃত হয়। যেমন মনে করো যে কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেকি, এগুলা কি এক একটা দেশি শব্দের উদাহরণ। তারপর দেখো বিদেশি শব্দ। বিদেশি শব্দ অনেক জায়গা থেকে আসছে, কিন্তু এখানে যে জিনিসটা বুঝতে হবে, দেখো ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হওয়ায় সেসব দেশের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। তো এই শব্দগুলোকে বিদেশি শব্দ বলে, মানে বিদেশি মানুষের ভাষাগুলার যেই শব্দ আমরা ব্যবহার করি সেগুলোকে বিদেশি শব্দ বলে। এখন এখানে বুঝতে হবে ঐতিহাসিক কারণটা আসলে কি। ধরো এই যে এই ভূখণ্ডটা, ঠিক আছে, এই জায়গাটা যেখানে বাংলাদেশ আছে বা এর আশেপাশের জায়গাটা নিয়ে ধরো এখানে মনে করো যে মুসলমানরা শাসন করেছে, ঠিক আছে, হিন্দুরা শাসন করেছে, ওকে, মুসলমানদের পরে এই জায়গায় হচ্ছে তোমার ইংরেজরা আসছে, তো বিভিন্ন শাসক গোষ্ঠী বিভিন্ন সময় আসছে। এছাড়াও বিভিন্ন বাণিজ্যিক কারণে, বাণিজ্য মানে কি ট্রেড করতে বা ব্যবসা করতে বিদেশি মানুষরা এখানে এসেছিল। ফরাসিরা আসছে, ঠিক আছে, ইংরেজরা তো আসছেই, পর্তুগিজরা আসছে, ওলন্দাজরা আসছে। ওলন্দাজ মানে হচ্ছে ডাচ, মানে নেদারল্যান্ডস থেকে হচ্ছে যারা আসে। নেদারল্যান্ডসের নাম শুনছো না, মনে করো ফুটবল খেলায় দেখছো না নেদারল্যান্ডকে, ঠিক আছে, কমলা কালারের জার্সি পরে খেলে ম্যাক্সিমাম টাইম, ওকে। আর্জেন্টিনার ফ্যান থাকলে যারা আর্জেন্টিনা সাপোর্ট করো তারা নেদারল্যান্ড ভালো মতোই চেনার কথা, গত ওয়ার্ল্ড কাপেও তো নেদারল্যান্ডের সাথে খেলা পড়ছিল আর্জেন্টিনার। তো দেখো এই যে ঐতিহাসিক কারণটা বুঝতে পারছো, ঐতিহাসিক কারণ বলতে আসলে এখানে কি বোঝানো হচ্ছে, মানে হিস্টোরিক্যালি, মানে আগে থেকেই বাইরের মানুষজন হচ্ছে এই জায়গায় আসছে, তারা এখানের মানুষের সাথে চলছে, ব্যবসা করছে, তাদের ভাষা থেকে কিছু ভাষা বা কিছু শব্দ হচ্ছে আমরা নিজেদের ভাষায় নিছি, তো সেগুলোকে আমরা বলবো কি বিদেশি শব্দ। তো দেখো এখানে আমরা আরবি শব্দ পাবো, ফার্সি পাবো, ইংরেজি পাবো, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি, এইসব শব্দ আমরা পাবো। হিন্দি তো বুঝতে পারছি, তুর্কি মানে হচ্ছে মনে করো টার্কি বা তুর্কিয়ে, ওকে, তুরস্ক যেটাকে বলা হয়। তো তুরস্কের যেই ভাষা যেগুলো আমরা হচ্ছে ব্যবহার করি সেগুলো হচ্ছে তুর্কি ভাষা। ওলন্দাজ মানে ডাচ ভাষা, মনে করো নেদারল্যান্ডসের ভাষা যেটা, ফরাসি হচ্ছে ফ্রান্সের, ঠিক আছে, ফ্রেঞ্চ ভাষা, আর হচ্ছে পর্তুগিজ তো বুঝতেছই পর্তুগালের, আর হচ্ছে ইংরেজি, আর হচ্ছে তোমার ফার্সি। ফার্সি বলতে আসলে মনে করো যে পারস্যের যেই ভাষাটার প্রভাব আমরা দেখতে পারি সেটা, ইরান ইরাকের জায়গাটাকে বলা হয়। তো দেখো তারপরে আছে মনে করো এই জায়গায় আরবি ভাষা। আরবি ভাষা তো আমরা এখানে মুসলমানরা আসছে, মুসলমানরা ধর্ম প্রচার করছে, এই জায়গায় শাসন করছে, তো আরবি ভাষার প্রভাব অবশ্যই এই জায়গায় আমাদের শব্দের মধ্যে আছে। তো চলো আমরা হচ্ছে এই শব্দগুলার ভ্যারিয়েশন দেখি। প্রথমে আসতে হচ্ছে আরবি ভাষা। এখন এই জায়গাতে সবচাইতে বড় যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে কি আমাদের শব্দগুলা মনে থাকে না, ঠিক আছে। তো এখন শব্দগুলা মনে রাখার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা সহজ ছন্দ তৈরি করে নিতে পারি, সেই ছন্দের ব্যাপারে আমরা দেখব। কিন্তু যেগুলো হচ্ছে সিম্পলি মনে থাকে সেগুলোর জন্য তো আসলে আমাদের কোনো ছন্দের দরকার হয় না, তাই না। তো দেখো প্রথমে হচ্ছে আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, এগুলা মোটামুটি আরবি শব্দ। এটা আমরা মুখস্থ না করলেও হচ্ছে জানি, বা মনে রাখতে না চাইলেও হচ্ছে আমরা জানি যে এগুলা হচ্ছে তোমার আরবি শব্দ, আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ। সমস্যা হয়ে দাঁড়ায় উকিল, কলম, নগদ, বাকি, আদালত, এগুলা মনে রাখতে গিয়ে, ঠিক আছে। সবচাইতে বড় সমস্যাটা আমরা ফেস করি যে এগুলা আরবি নাকি এগুলা ফার্সি, সেটা নিয়ে হচ্ছে আমরা কনফিউজড হয়ে যাই, ঠিক আছে। তো এই কনফিউশনটা দূর করার জন্য দেখা হচ্ছে এই জায়গাটা হিন্ট লিখে দিছি আমি, যে নগদ ও বাকি টাকার মামলায় আদালতে উকিল কলম ধরলেন। একটু মনে করো যে রিলিভেন্ট করার ট্রাই করছি, মানে এটা কিন্তু মনে করো আমি গতকালকে চিন্তা করে আজকে তোমাদেরকে পড়াচ্ছি এটা না, এটা আমি যখন তোমাদের মতো এসএসসি ক্যান্ডিডেট ছিলাম, ঠিক আছে, আমি যখন মনে করো এই চ্যাপ্টারটা পড়ছি এবং আমি যখন ফেস করছি যেগুলো আমার মনে থাকতেছে না, আমি নিজে চিন্তা করে চাইল্ডিশ ওয়েতে কিছু ছন্দ বানাইতাম যাতে নিজের মনে থাকে, ওকে। তো তোমরা এভাবে মনে রাখতে পারো, আমার ছন্দই যে মনে রাখতে হবে এরকম না, তোমরা নিজেরাও ছন্দ বানাইতে পারো, কিন্তু পড়াশোনাটাকে একটু ইজি করতে হবে, বুঝতে পারছো। তো এই যে নর্মালি মুখস্থ করার চেয়ে একটু ছন্দ দিয়ে মনে রাখলে ভালো হয় না। ধরো তুমি যদি কোনো একটা কঠিন একটা ইনফরমেশন বা কোনো কঠিন একটা সংখ্যা তোমার মনে রাখতে হবে, তুমি মনে রাখতেই পারতেছো না, বা তুমি এটাকে চিন্তা করে আনতেই পারতেছো না,
তো তুমি এটাকে তোমার কোনো বন্ধুর সাথে হচ্ছে কানেক্ট করো, বা তোমার পরিচিত বা তোমার খুব কাছের কোনো একটা জিনিস বা তোমার প্রিয় একটা জিনিসের সাথে কানেক্ট করো, ঠিক আছে? আমি এগুলা করি, সংখ্যা বা হচ্ছে কোনো একটা জিনিসের নাম, ওকে? ধরো হচ্ছে কোনো একটা ব্যক্তির নাম, ধরো সাধারণ জ্ঞান পড়তেছি অ্যাডমিশনের সময়, কোনো একটা ব্যক্তির নাম আমার ফ্রেন্ডের সাথে মিলে, ওই লোকের নাম আমার মনে নাই কিন্তু আমার ফ্রেন্ডের নাম মনে আছে। তো যখনই হচ্ছে আমি পরীক্ষায় অপশনটা দেখবো, আমি বুঝবো যে আরে এটা তো আমার ফ্রেন্ডের নামের সাথে মিলতেছে, এটা রাইট অ্যান্সার। তো এরকম পড়াশোনাটাকে নিজের মতো করে একটু সহজ করে নেওয়া, ব্রেনে এত প্রেশার দেওয়ার কিছু নাই, বুঝতে পারছো? তো নগদ ও বাকি টাকার মামলায়, ধর একটা মামলা হয়েছে নগদ ও বাকি টাকা নিয়ে, ঠিক আছে? ওই মামলায় আদালতে উকিল কলম ধরলেন, ঠিক আছে? উকিল কলম ধরলেন। তো এই জায়গায় আরবি শব্দগুলো পাইতেছো, নগদ, বাকি, ঠিক আছে? তারপরে মনে করো যে এই জায়গায় উকিল, তারপর হচ্ছে তোমার কলম, এগুলা হচ্ছে একটা আরবি শব্দ। তারপরে আছে হচ্ছে আমাদের কি ফার্সি শব্দ। তো ফার্সি শব্দের মধ্যে কিছু শব্দ আছে যেগুলো আমরা ইজিলি মনে রাখতে পারি। যেমন দেখো, তোমরা কনফিউজড হয়ে যাও এই জায়গাতে যে খোদা, খোদা হচ্ছে একটা ফার্সি শব্দ, ওকে? তো আমরা আরবিতে আল্লাহ বলি, তাই না? তারপর দেখো দোজক, এটা হচ্ছে ফার্সি শব্দ, আমরা আরবিতে বলি হচ্ছে জাহান্নাম। তো কনফিউজড হওয়া যাবে না, আরবিতে অন্য কিছু বলা হয়, আর আমরা দোজক বলি হচ্ছে এটার ফার্সি ভাষার শব্দ, ঠিক আছে? তারপর দেখো নামাজ, নামাজ এটা ফার্সি শব্দ, এটা আরবি শব্দ না, কারণ আরবিতে এটাকে সালাদ বলা হয়, ঠিক আছে? তারপর রোজা, রোজা হচ্ছে একটা ফার্সি শব্দ, এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কনফিউজড হই। তো এটার আরবি কি? সাওম, তাই না? তো এই যে দেখো প্রতিটাই কিন্তু ফার্সি শব্দ এবং এদের আরবি শব্দগুলো হচ্ছে আলাদা। তো খোদাকে তুমি যে কোনো নামে রাখতে পারো, বাকি তিনটার ব্যাপারে তোমরা তো ক্লিয়ার, তাই না? দেখো এরপরে আছে হচ্ছে চশমা, তারিখ, তোষক, দোকান, কারখানা, আমদানি, জানোয়ার ইত্যাদি। এই তো ঝামেলা হয়ে গেল, এগুলো তো এখন মনে রাখতে হবে। কিভাবে আমরা মনে রাখবো? দেখো এই জায়গায় একটা ছন্দ আমি বানাইছি, দেখো জানোয়ার আমদানির বাদশা, ঠিক আছে? এই যে বাদশা, এটাও কিন্তু একটা ফার্সি শব্দ, কিন্তু এটা তোমাদের বইয়ে দেওয়া নাই, তোমরা পরবর্তীতে পড়বা। তোমার জানোয়ার আমদানির বাদশা তোষকের কারখানার সামনের দোকানে বসে চশমা লাগিয়ে তারিখ দেখলেন, ঠিক আছে? এইটুক মনে রাখতে পারলে দেখবা এই ওয়ার্ডগুলো সব মনে পড়ে গেছে, ওকে? দেখো জানোয়ার আমদানির বাদশা, ধরো কোনো একটা লোক মানে জানোয়ার আমদানি করে, পশু পাখি জানোয়ার যেগুলো, মানে পাখি তো না, পশু আমদানি করে বাইরের থেকে, অবশ্যই হচ্ছে এটা লিগাল না, ঠিক আছে? মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা ইলিগাল, অনৈতিক। তো এটা মনে রাখার জন্য, অন্য কিছু না। তো জানোয়ার আমদানির বাদশা তোষকের কারখানার সামনে, একটা কারখানা আছে যেখানে তোষক বানায়, সেই তোষকের কারখানার সামনে একটা দোকানও আছে, ওই দোকানে ওই বাচ্চা গিয়ে বসলো, ঠিক আছে? বসে চশমা লাগালো, সে আবার চোখে একটু কম দেখে, ঠিক আছে? চশমা লাগিয়ে তারিখ দেখলো ক্যালেন্ডার থেকে, বুঝতে পারছো? এই যে ইমাজিন করে নাও জিনিসটা, তুমি যখন কোনো একটা জিনিস ইমাজিন করবা না, মানে তুমি যখন চিন্তা করবা, আচ্ছা এটা কেমন ভিজুয়ালাইজ করবা তোমার মাথার মধ্যে, তখন জিনিসটা মনে থাকে ভালো। হ্যাঁ, বাংলার সাথে এগুলোও করা যায়, বাংলার সাথে অনেক কিছুই করা যায়, বাংলা অনেকভাবেই মনে রাখা যায়, বাংলা অনেক তোমার হচ্ছে মজা করে পড়া যায়, বাট আমরা এগুলো পড়ি নাই কারণ আমাদের স্কুলগুলো যেভাবে মজা করে পড়ে না। যাই হোক, জানোয়ার আমদানির বাদশা তোষকের কারখানার সামনের দোকানে বসে চশমা লাগিয়ে তারিখ দেখলেন, মনে থাকবে, ফার্সি শব্দ, ডান। তারপর হচ্ছে আমাদের কি আছে দেখো, ইংরেজি। ইংরেজি আমাদের মনে রাখাটা সবচেয়ে ইজি, কারণ চেয়ার, টেবিল, কলেজ, ঠিক আছে, স্কুল, পেন্সিল, ব্যাগ, ফুটবল, ক্রিকেট, হসপিটাল যেটাকে হাসপাতাল বলি আমরা হচ্ছে তোমার বাংলায়, বক্স বাক্স বলি, ঠিক আছে, বটল যেটাকে আমরা বোতল বলি। দেখো এগুলা সব আসছে কোত্থেকে? ইংরেজি ভাষা থেকে, ইজিলি মনে রাখা যায়, কঠিন কিছুই না। তারপর দেখো পর্তুগিজ, এই যে পর্তুগিজে এসে হচ্ছে ঝামেলা হয়েছে, কারণ পর্তুগিজের শব্দগুলো তো মনেই থাকবে না, কঠিন লাগে। কারণ দেখো আনারস, ওকে, বাংলা শব্দ মনে হয়, আলপিন ইংরেজি শব্দ মনে হয়, পিন আছে যেহেতু, আলমারি ইংরেজি শব্দ মনে হয়, ঠিক আছে? তারপর দেখো গির্জা, এটা তো গির্জা খ্রিস্টানদের, ইংরেজি শব্দই হবে, ঠিক আছে? তারপর দেখো গুদাম, এটা বাংলা শব্দ ভাই, ওকে? চাবি, ভাই এটা তো বাংলা শব্দ, ঠিক আছে? পাউরুটি, সবই বাংলা ভাষার শব্দ, পাউরুটি অবশ্যই বাংলা শব্দ ভাই, ঠিক আছে? তারপর মনে করো পাদ্রি, পাদ্রি ভাই এটা মানে কি বোঝায়, খ্রিস্টানদের ধর্মযাজক, ইংরেজি শব্দ মনে হয়, ঠিক আছে? বালতি, এটা ভাই 100% 100% বাংলা শব্দ, ওকে? তো এই কনফিউশনগুলো আমাদের জাগে শুনে, কিন্তু এটাকে আমরা ইজিলি মনে রাখতে পারি কিভাবে? ধরো এই যে তোমরা রোনালদোকে তো চিনো, তাই না? রোনালদো CR7, ওকে? তো রোনালদো ধরো হচ্ছে সে তো অনেক ফিট, এখন অনেক ফিট, বয়স হয়ে গেছে তাও ফিট। তো রোনালদো অনেক খাওয়া দাওয়া করে, ঠিক আছে? তো ধরো রোনালদোর ক্ষুধা লাগছে, রোনালদো পাউরুটি খাইতেছিল, কি খাইতেছিল? পাউরুটি খাইতেছিল। তো পাউরুটি খেতে খেতে রোনালদোর মন চাইলো যে আজকে আমি একটু গির্জায় যাব, ঠিক আছে? এখন গির্জাটা কি? এই গির্জাটা হচ্ছে চার্চ যেটাকে বলে, ঠিক আছে? মনে করো চার্চ, CHURCH, চার্চ। আমাদের যেরকম মসজিদ আছে, হিন্দুদের মন্দির আছে, খ্রিস্টানদের সেরকম উপাসনালয় হচ্ছে চার্চ বা গির্জা,
ঠিক আছে, বাংলা এটাকে গির্জা বলে। তো আমাদের রোনালদোর মন চাইলো যে সে একটু গির্জায় যাবে, ঠিক আছে। তো গেল, সে হচ্ছে পাউরুটি কামড়াইতে কামড়াইতে চাবাইতে চাবাইতে হচ্ছে সে গির্জার দিকে গেল। এখন গির্জার দরজা খুলে দেখলো যে পাদ্রি দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? তোমার পাদ্রি দাঁড়ায় আছে। এখন পাদ্রি আসলে কে? পাদ্রি হচ্ছে মনে করো ধর্মযাজক বলা হয় পাদ্রিকে, খ্রিস্টানদের ধর্মযাজক। মনে করো আমাদের যেরকম মসজিদে ইমাম সাহেব আছে না, ইমাম সাহেব যে হচ্ছে নামাজ পড়ায়, ঠিক আছে, মসজিদের মেইন লোক যে, সেরকম পাদ্রি হচ্ছে তোমার এই যে চার্চ বা হচ্ছে গির্জার প্রধান, বা সে হচ্ছে ধর্মযাজক। তো পাদ্রি ওইখানে কি করবে? রোনালদো গিয়ে দেখবে যে পাদ্রি হচ্ছে তোমার মনে করো যে সৃষ্টিকর্তার কাছে উপাসনা করতেছে এরকম কিছু, কিন্তু রোনালদো গিয়ে দেখে যে পাদ্রি বালতি হাতে দাঁড়ায় আছে। ওকে, কি হাতে দাঁড়ায় আছে? বালতি হাতে পাদ্রি দাঁড়ায় আছে, কারণ ওই দিন হচ্ছে এখানে পানি ছিল না, তাকে বালতি নিয়ে অন্য জায়গা থেকে পানি আনা লাগবে। তো রোনালদো বলো সো স্যাড পাদ্রি, ঠিক আছে, আমার সময় থাকলে আমি এনে দিতাম, বাট আমি এখন পারছি না, আমি পাউরুটি খাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো অনেকগুলো ওয়ার্ড কিন্তু হয়ে গেছে। দেখো রোনালদো কেন বললাম, প্রথম কথা রোনালদো কি? রোনালদো তো মনে করো আমরা চিনি হচ্ছে রিয়াল মাদ্রিদে খেলছে, ঠিক আছে, এখন মনে করো যে ওই সৌদি আরবে খেলে, তাই না? তো আমার ক্লাবটার নাম মনে আসতেছে না। তো রোনালদো কোন দেশি? রোনালদো হচ্ছে পর্তুগালের। তো নর্মালি এটা আমরা সবাই জানি যে রোনালদো পর্তুগালের প্লেয়ার, ঠিক আছে, পর্তুগালের হয়ে এখনো খেলে। তো এই যে রোনালদো নামটা শুনলেই হচ্ছে আমাদের পর্তুগিজ বা পর্তুগালের শব্দের কথা মনে পড়ে যাবে, তাই না? তো দেখো রোনালদো পাউরুটি খেতে খেতে গির্জায় গেল, গিয়ে দেখলো পাদ্রি বালতি হাতে দাঁড়ায় আছে। ওকে, তো তারপর ওইখানে পাদ্রির সাথে কথাবার্তা শেষ। তারপর রোনালদো পকেট থেকে চাবি বের করলো। কি বের করলো? পকেট থেকে চাবি বের করলো। তোমাদেরকে কাহিনী বলতেছে যে তোমরা ইমাজিন করতে পারো, ইমাজিন করলেই মনে থাকবে, মনে থাকবে না। তো পকেট থেকে চাবি বের করে সে গেল হচ্ছে গুদামে। কোথায় গেল? সে গেল হচ্ছে তোমার গুদামে। তো গুদামে গিয়ে সে গুদাম খুললো, ঠিক আছে, গুদাম খুলে গুদামের ভিতরে গেল। গুদামের ভিতরে বস্তা ছিল না, মালপত্র ছিল না, ছিল হচ্ছে একটা আলমারি। কি ছিল? একটা আলমারি ছিল। এখন তোমরা ভাবতে পারো আলমারির ভিতরে তাইলে ভাই কি ছিল? অবশ্যই মনে করেন স্বর্ণ গয়না টাকা পয়সা ছিল না, রোনালদো তো অনেক বড় লোক, এগুলোই থাকার কথা। তো সে গিয়ে আলমারি খুললো, আলমারি খুলে দেখলো আলমারিতে কিছুই নাই, আলমারিতে আছে হচ্ছে একটা আনারস। কি আছে? একটা আনারস রাখা আছে। ওই আনারসের গায়ে বিধানও ছিল হচ্ছে একটা আলপিন। তো এই যে পুরা কাহিনীটা, এই জিনিসটা যদি মনে রাখতে পারো, সবগুলো ওয়ার্ড, এই 9টা ওয়ার্ড তুমি হচ্ছে এটার মধ্যে পেয়ে যাবা। কি? রোনালদো পাউরুটি খেতে খেতে কোথায় গেল? গির্জায় গেল। গির্জায় গিয়ে দেখলো পাদ্রি বালতি হাতে দাঁড়ায় আছে। তারপর রোনালদো পকেট থেকে চাবি বের করলো, ঠিক আছে, চাবি বের করে কোথায় গেল? গুদামে। গুদাম খুলে দেখলো ভিতরে একটা আলমারি, আলমারি খুলে দেখলো ভিতরে একটা আনারস, আনারসের মধ্যে দেখলো একটা আলপিন বিধানও আছে। তো এইভাবে হচ্ছে আমরা পর্তুগিজ শব্দগুলা মনে রাখতে পারি। তো তারপর দেখো এই জায়গায় মানে এক্সাম্পলগুলো একটু কম কম একসাথে দেওয়া, তাই ফরাসি শব্দ। ফরাসি শব্দ হচ্ছে ফ্রেঞ্চ, ফ্রান্স থেকে, ফ্রান্সের মানুষের যে ব্যবহৃত শব্দ সেগুলোকে আমরা ফরাসি শব্দ বলি। তো এখানে কুপন আছে, ডিপো আছে, রেস্তোরাঁ আছে। রেস্তোরাঁ খুবই কমন ব্যবহৃত একটা শব্দ, যেটা হচ্ছে এটা ফ্রেঞ্চ বা হচ্ছে ফরাসি শব্দ। তারপর হচ্ছে আতেল, বলো না এই আতেল, ঠিক আছে, বইলো না কাউরে, আবার এটা অনেকের কষ্ট লাগে, তো আতেল বলা উচিত না, তো মানুষ বলে। তো কার্তুজ, ঠিক আছে, এগুলা কি এক একটা ফরাসি শব্দ, মনে রাখতে হবে। ওলন্দাজ শব্দ বলছি, নেদারল্যান্ডস বা হচ্ছে ডাচ শব্দ এগুলা, ঠিক আছে, নেদারল্যান্ডসের মানুষের কাছ থেকে যে শব্দগুলো আসে সেগুলাকে আমরা বলি হচ্ছে ওলন্দাজ শব্দ। তো হরতন, ইস্কাপন, রুইতন, টেক্কা, তুরুপ, এগুলার সম্পর্কে কি তোমরা পরিচিত? এগুলা ধরো হচ্ছে যে তাস খেলে না, কার্ড, ঠিক আছে, তাস। তো এই তাস খেলার সাথে হচ্ছে এটা সম্পর্কিত। দেখবা হচ্ছে ওই যে তাসের বক্সের মধ্যে তোমরা যদি দেখে থাকো, তো এটার মধ্যে অনেকগুলো কার্ড থাকে, অনেক রকম কার্ড থাকে, ঠিক আছে, অনেক রকম দেখতে কার্ড থাকে। তো সেগুলোর ব্যাপারে হচ্ছে আমাদের বুঝতে হবে, মানে কার্ড খেলার ব্যাপারে বুঝতে হবে না, ওই কার্ডগুলোর নাম হচ্ছে এই জায়গায় দেওয়া আছে, কোনটাকে কি বলে, তাইলে তোমাদের মনে থাকবে। দেখো হরতন, ঠিক আছে, হরতন হচ্ছে ধরো হচ্ছে হার্ট, যে হচ্ছে তোমার কার্ডটা থাকে সেটা হচ্ছে তোমার হার্ট শেপের যে কার্ডটা দেখো না, সেটা হচ্ছে তোমার হরতন, মানে এই যে এই শেপের। তো তোমরা আবার ভাইবো না আমি অন্য কিছু আঁকতেছি, ঠিক আছে, ভালোবাসা চাই এরকম কিছু বোঝাচ্ছি না আমি, এটা হচ্ছে তোমার হার্ট শেপ। হার্ট শেপের যে কার্ডটা সেটাকে বলা হচ্ছে তোমার হরতন, ঠিক আছে। ইস্কাপন, ইস্কাপন হচ্ছে তোমার এই যে স্পেডের মতো দেখতে যেটা, ঠিক আছে, স্পেড বা হচ্ছে তোমার পান পাতা, আমার ড্রয়িং খুবই খারাপ, ধরো এই যে স্পেড বা হচ্ছে পান পাতার মতো যেটা দেখতে হয়। ওকে, যেটা এটার একটু সুন্দর করে আঁকি, দেখি তো ট্রাই করি, ঠিক আছে। ও এবার হচ্ছে, হ্যাঁ এই যে এটা হচ্ছে তোমার স্পেড বা হচ্ছে পান পাতা।
ওকে, তো এটাকে বলে হচ্ছে তোমার ইস্কাপন, এই কার্ডটাকে বাংলায় বলে হচ্ছে ইস্কাপন, যেটা একটা ওলন্দাজ শব্দ, ঠিক আছে। রুইতন হচ্ছে তোমার এই যে দেখবা ডায়মন্ডের মতো একটা কার্ড আছে, ওই কোণার মধ্যে কার্ডের বাম পাশে কোণায় হচ্ছে সিম্বল বা চিহ্ন দেওয়া থাকে, ডায়মন্ড বা ডাইস বলে যেটাকে। ওকে, তো এইটা হচ্ছে তোমার রুইতন। ওকে, এখন টেক্কা কি? টেক্কা হচ্ছে দেখবা কিছু কার্ডের, ঠিক আছে, মানে কোণার মধ্যে এ লেখা থাকে, যেটাকে বলা হয় হচ্ছে এস। ওকে, এটাকে বাংলায় বলে হচ্ছে টেক্কা। আর তুরুপ, এই তুরুপটা মনে করো যে ইংলিশে এটাকে বলা হয় হচ্ছে ট্রাম্প। ওকে, কি বলা হয়? ইংলিশে বলা হয় হচ্ছে ট্রাম্প। ট্রাম্প মানে কি? ধরো কার্ডে তো বিভিন্ন ধরনের খেলা আছে, তোমাদের খেলতে বলতেছি না, তোমাদের বোঝানোর জন্য বলতেছি, তোমরা তো আবার বেশি বোঝো, পরে অন্য কিছু ভাববা। তো এই যে ট্রাম্প, ট্রাম্পটা হচ্ছে কি, ধরো বিভিন্ন ধরনের খেলা আছে কার্ডে, কল ব্রিজ, ঠিক আছে, 29। তো এইগুলার মধ্যে হচ্ছে শুরুতে একটা কালার চুজ করতে হয়, মানে ধরো স্পেড বা হচ্ছে ধরো হার্ট বা ডায়মন্ড বা হচ্ছে ক্লাব, যেটাই থাকুক না কেন একটা চুজ করতে হয়, যেটাকে বলা হচ্ছে ট্রাম্প, এবং এটার উপর খেলাটা অনেকটা নির্ভর করে, বুঝতে পারছো? তো ওইটাকে আমরা বলবো হচ্ছে তুরুপ। তো বোঝা গেল কোনটায় কি বলে, একদম ক্লিয়ারলি মনে থাকবে আজকে থেকে যে কোনটার মানে আসলে কি, এবং এগুলা সবই তোমার ওলন্দাজ শব্দ। তারপর দেখো তুর্কির মধ্যে আছে চাকর, চাকু, তোপ, দারোগা, ঠিক আছে। এই চারটা হচ্ছে তোমার তুর্কি শব্দ। আর হিন্দি শব্দ তো আমরা দেখলেই বুঝি, ধরো হচ্ছে পানি, পানি হচ্ছে একটা হিন্দি শব্দ। তারপর হচ্ছে ধোলাই, ধুলাই কি যে উস্কা বলে না, তো মনে করো ধোয়াকে বলা হচ্ছে ধোলাই। তারপর হচ্ছে লাগাতার, বলে না বাহার লাগাতার বারিশ হো রही है। তো আমি আসলে মনে করো হিন্দি শিখে নাই ছোটবেলায়, ওই যে ধরো ডোরেমন, নিনজা হাতুড়ি, এগুলো আমিও দেখছি, তো এগুলো দেখতে দেখতে মনে করে হিন্দি অনেকটা শিখা হয়ে গেছে। তারপর হচ্ছে সমঝোতা, সমঝোতা মানে হচ্ছে বোঝাপড়া, আপ সমঝোতা কর লিজিয়ে মুঝসে, এরকম টাইপের কথাবার্তা হয় না, তো এই সমঝোতা মানে হচ্ছে বোঝাপড়া। হালুয়া খাইয়েগা, ওকে, হালুয়া খাইতে বলছে, আমরা যে হালুয়ার কথা বলতেছি বুঝতেছি সেটা হচ্ছে সেই হালুয়াই, এবং এটা তোমার হিন্দি শব্দ থেকে এসেছে। তো এই গেল হচ্ছে আমাদের বিদেশি শব্দ। উৎস বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ সবচাইতে বড়, কিন্তু এগুলা ছোট। যেটা হচ্ছে প্রথমে আমরা দেখব গঠন বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ। এটা মোটামুটি আমরা আগেই জানি ব্যাপারটা কি হবে। ওকে, তো গঠন মানে কি, শব্দটা কিভাবে গঠিত হয়েছে তার উপর ডিপেন্ড করে গঠন বিবেচনা আমরা শব্দের শ্রেণীবিভাগ করতে পারি। যেমন প্রথমে আসে হচ্ছে তোমার মৌলিক শব্দ, তারপরে আসে হচ্ছে সাধিত শব্দ। ওকে, এখন মৌলিক শব্দ আর সাধিত শব্দ এটা আসলে আমরা কিভাবে বুঝবো, ধরো তোমাদের খুবই ফালতু এবং হাস্যকর একটা এক্সাম্পল দিই। ওকে, ধরো তোমার কাছে একটা কলম আছে, ধরো এটা একটা পেন, এখন এই পেনটাকে তুমি হচ্ছে মাঝখান থেকে ভেঙে ফেললা, বা একটা কলম মাঝখান থেকে ভেঙে ফেললা, তো এটা ভেঙে ফেললে কি তোমার কোনো লাভ আছে? দুইটা যে ভাগ পাবা ওটা তো নষ্টই হবে, ওটা ভাগ করে বা ভেঙে কোনো লাভ নাই। কিন্তু ধরো তোমার কাছে মিষ্টি আলু আছে একটা, ওকে, এখন তোমার বন্ধু চাইলা দে আমার দে, অর্ধেক দে, খামো আমি, তো তুমি এটাকে অর্ধেক করলা, তারপর ওকে দিলা, ওকে এটা ফেলে দিবে না, ওটা তো খাওয়ার যোগ্য, মানে অর্ধেক করা যায়। ভাঙলে হচ্ছে ওটার একটা অর্থ থাকে বা মিনিং থাকে বা একটা দাম থাকে ওই জিনিসটা, কিন্তু কলমকে ভেঙে ফেললে কি দাম থাকে? আর না, ওটার কোনো দাম থাকে না। তো এটা হচ্ছে এই যে কলমের যে এক্সাম্পলটা দিলাম সেটা হচ্ছে মৌলিক শব্দের ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি, আর সাধিত শব্দের ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি হচ্ছে যে মিষ্টি আলুর যে এক্সাম্পলটা দিলাম সেইটা। তো দেখো, যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না, মানে এই শব্দগুলোকে তুমি যদি ভাঙো বা এটাকে তুমি যদি বিশ্লেষণ করো, মিনিংফুল কোনো কিছু পাবা না। এটা ভাঙলে কিছু মনে করো যে আর পাওয়া যায় না ওরকম। যেমন তুমি চিন্তা করে দেখো যে গাছ, তো গাছ ছ মানে কি? কিছুই না, এটা তো বর্ণ, এটা তো কোনো শব্দ বোঝাচ্ছে না বা মিনিং নাই এটার কোনো, তাই না? পাখি, খি খি মানে কি? ভাঙলে তো লাভ হচ্ছে না। ফুল, ফুল, কিছু বোঝাচ্ছে না? বোঝাচ্ছে না, ঠিক আছে। হাত, হা ত, কিছু বোঝাচ্ছে ভাঙলে? এই শব্দটা তুমি যদি ভাঙো বা হচ্ছে বিশ্লেষণ করো, আলাদা আলাদা যে জিনিসগুলো তৈরি হয় সেটা দিয়ে আসলে কিছু মিন করে না। গোলাপ, গোলাপ, কিছু বুঝাইলো না। গো লাপ, লাপ মানে কি জানি না আমি। তো এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে একটা মৌলিক শব্দ, এবং টু বি ভেরি অনেস্ট, এই যে মৌলিক শব্দগুলা, এই শব্দগুলা মনে রাখাটা খুবই জরুরি, এগুলাই আসার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। শব্দ ভাণ্ডার থেকে বা যে শব্দের শ্রেণী বিভাগ থেকে হচ্ছে প্রশ্ন হবে, এটা মনে করো যে শুধুমাত্র এসএসসি যে তোমাদের বললাম না শুরুতে, এসএসসিতেই হবে ব্যাপারটা এরকম না, পরবর্তীতে অ্যাডমিশনও, আমি অ্যাডমিশনের আগে এগুলো পড়ছি, কারণ এগুলো আসে ডিরেক্টলি, একটা বা দুইটা প্রশ্ন থাকতে পারে। ধরো 15 মার্কের বাংলার এমসিকিউ আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ধরো হচ্ছে ঘ ইউনিটে, তখন ঘ ইউনিট ছিল, এখন হচ্ছে খ ইউনিট হয়েছে, এটা খ ইউনিট নাই। তো এখনও যদি তুমি পরীক্ষা দাও বা তোমরা যখন দিবা এইসব ইউনিটে পরীক্ষা, যেখানে হচ্ছে বাংলা আছে, দেখবা হচ্ছে কি শব্দ ভাণ্ডার বা এই যে শব্দের শ্রেণী বিভাগ যেটাকে বলা হয়, এখান থেকে প্রশ্ন থাকেই।
ওকে, তো দেখো তারপর আসতে হচ্ছে সাধিত শব্দ। এখন সাধিত শব্দের ব্যাপারে আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি, তাই না? তো আমার শুরুর দিকের ক্লাসে তো দেখো সাধিত শব্দ মানে কি, যে শব্দটাকে বিশ্লেষণ করলে অর্থপূর্ণ ভাগ পাওয়া যায় সেটাকে সাধিত শব্দ বলে। তো যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে তাকে সাধিত শব্দ বলে। যেমন দেখো, এই যে আমরা এক্সাম্পলগুলো দেখার আগে আমরা দেখব, আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে আলোচনা করছি যে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি হয়, সমাস প্রক্রিয়ার মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়, তাই না? আবার মনে করো শব্দ দ্বিত্বের মাধ্যমে হচ্ছে শব্দ তৈরি হয়। তো দেখো এখানে এটাই বলছে, উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়ে থাকে। যেমন পরিচালক, পরি উপসর্গ যুক্ত হয়েছে এই জায়গায়, ঠিক আছে? তারপর হয়েছে চালক, পরি এবং চালক দুইটা ভাগ পাওয়া যায়। গড় মিল, গড় যোগ মিল দুইটা ভাগ পাওয়া যায়। সংসদ সদস্য, এটা তো অলরেডি দুই ভাগে ভাগ করে আছে, ঠিক আছে? নীল আকাশ, নীল যোগ আকাশ, নীল আকাশ, তো দেখো দুইটা আলাদা আলাদা তুমি ভাগ পাচ্ছ। এছাড়াও হচ্ছে তোমার শব্দের দ্বিত্ব করেও শব্দ নতুন শব্দ হইতে পারে, বা হচ্ছে মনে করো এখানে সাধিত শব্দ তৈরি হতে পারে। যেমন আমরা দেখতেছি ফিস ফিস, ধুমাধুম, এগুলো এক একটা কি আমার সাধিত শব্দ। তো তারপরে লাস্টের যে ক্লাসিফিকেশন দেখো পদ বিবেচনায়, আমরা পদ বিবেচনায় কিভাবে তোমার হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ করে সেটা আমরা জানি, আমরা অলরেডি হচ্ছে বলছি। তো দেখো এই জায়গায় পদ আছে হচ্ছে 8 প্রকার, ওকে? তো 8টা টাইপ পাবো আমরা, সেগুলোর ব্যাপারে এখানে আলোচনা নাই, কিন্তু তোমরা দেখবা তোমাদের বইয়ের এই পরবর্তী মানে পরের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারের পরে সেখানে হচ্ছে পদ বিবেচনায় শব্দের যে শ্রেণী বিভাগ এই 8টা টাইপে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? ইনকেস আমরা নেক্সট ক্লাসে এরকম কিছু একটা দেখবো। তো দেখো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তোমাদের অলরেডি বলছি আমি এটা, তখন তার নাম হয় হচ্ছে পদ। বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মোট 8টি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? বা 8টা নাম দিয়ে বর্ণনা করা যায়। তার মধ্যে মনে করো বিশেষ্য আছে, সর্বনাম আছে, বিশেষণ আছে, ক্রিয়া আছে, ক্রিয়া বিশেষণ আছে, অনুসর্গ আছে, যোজক আছে এবং লাস্টে আছে আবেগ। এক্স্যাক্টলি, এই যে আবেগ যেটা তোমার মনের মধ্যে আছে আরেকজনের জন্য বাট প্রকাশ করতে পারতেছো না, সেটা প্রকাশ করার জন্য হচ্ছে বাংলা ভাষার শব্দ আছে। সবাই তোমাকে ফেলে দিল, বাংলা ভাষা তোমাকে ফেলে দিবে না। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অনেক শব্দ তুমি পেয়ে যাবা নিজের আবেগ এক্সপ্রেস করার জন্য, ঠিক আছে? মানে কখনো এই ভুলটা করবে না যে হচ্ছে লাইক যেটাই ফিল করো গিয়ে বলে দিলা, না হবে না, একটু সুন্দর করে বলতে হবে। তুমি যত সুন্দর করে বলবা জিনিসটা শুনতে তত সুন্দর লাগবে, অপোজিটের মানুষটা তত বেশি কনভিন্সড হবে, ঠিক আছে? এটা তোমাদের একটা অ্যাডভাইস তোমাদের ভাইয়ার তরফ থেকে, তাইলে আর লাভ নাই। যাই হোক, মজাবাদ ফাইজলামিবাদ। তো দেখো বাক্যের প্রয়োগের উপর যে বারবার যে বলতেছে যে বাক্যে ব্যবহারের উপর ডিপেন্ড করে, এখন বাক্যে ব্যবহারের উপর ডিপেন্ড করে আসলে কি মিন করতেছে? তার মানে হচ্ছে একটা শব্দের মিনিং একরকম হতে পারে, ঠিক আছে, কিন্তু এটা বাক্যে যখন ব্যবহৃত হয় তখন এটার মিনিং পরিবর্তন হতে পারে বা ডিফারেন্ট মিনিংয়ে ব্যবহার করা হতে পারে। যেমন দেখো বাক্যে প্রয়োগের উপর এই শব্দ শ্রেণীর 8 রকম বিভাজন চূড়ান্ত হয়ে থাকে। কিভাবে প্রয়োগ হচ্ছে, কোন জায়গায় এটাকে বসানো হচ্ছে, কি মিন করতেছে। তো দেখো যখন বলা হয় লাল থেকে নীল ভালো, ঠিক আছে, লাল থেকে নীল ভালো, এখানে লাল আর নীল দিয়ে আসলে একটা রঙের নাম বোঝাচ্ছে। তো নাম বোঝালে সেটা হয়ে যায় কি বিশেষ্য। আমরা অলরেডি জানি, তোমরা তো পড়ছো অবশ্যই, এর আগে টেস্ট পরীক্ষা যেহেতু তোমরা দিছো অবশ্যই তোমরা হচ্ছে পড়ছো। তো লাল থেকে নীল ভালো, তখন লাল একটা হচ্ছে কি তোমার বিশেষ্য। কিন্তু যখন বলা হয় আমি একটা লাল ফুল তুলেছি, তখন দেখো এই ফুলের রংটা লাল, সেটা এই লাল দিয়ে প্রকাশ করা হয়। মানে ফুলটা দেখতে কেমন সেটা আমি বুঝতে পারতেছি এই লাল শব্দটা দিয়ে, তখন এই লাল শব্দটা বিশেষ্য থাকে না, তখন যেহেতু এটা অন্য কোনো একটা শব্দের অবস্থা বোঝায়, দ্যাটস ওয়াই সেটা হয়ে যায় বিশেষণ। তার মানে আমরা দেখতেছি যে একই শব্দ মানে ভিন্ন ভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন রোল প্লে করে বা ভিন্ন ভিন্ন কাজে লাগে, তাই তাদের রোল অনুযায়ী তাদের নাম এবং হচ্ছে শ্রেণীবিভাগও হচ্ছে পরিবর্তিত হয়। তো দেখো এরপরে আমরা একটু চিন্তা করব, যেটা আমরা প্রতিটা ক্লাসের পরেই হচ্ছে একটু একটু করে চিন্তা করি। তো তার মধ্যে প্রথমে উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার কত প্রকার? আমরা জানি উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার 4 প্রকার। সেগুলোকে আমরা একটু রিভাইজ দেই: তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি, ঠিক আছে? তারপর দেখো নিচের কোনটি তৎসম শব্দ? আমরা দেখছি যে গ্রহ এটা হচ্ছে তৎসম শব্দ, কুড়ি এটা হচ্ছে দেশি শব্দ, ঠিক আছে? কলম, ওই যে নগদ ও বাকি টাকার মামলায় আদালতে উকিল কলম ধরলেন, এটা কি ছিল? আরবি শব্দ, ঠিক আছে? আর পাখি, পাখি এটা কি জানো? জানলে বলে দিও কমেন্টে যে পাখি হচ্ছে কি শব্দ। আচ্ছা দেখো এই যে পাখি,
এই পাখিটা কি? মনে করো ওই যে তোমাদেরকে বলছিলাম না যে ধরো হচ্ছে যখন আমরা তদ্ভব শব্দ পড়বো তখন আমরা এটার মধ্যে হচ্ছে দুইটা ক্লাসিফিকেশন দেখবো। কনফিউজ তোমাদের হওয়ার দরকার নেই, চলো আমরা তদ্ভব শব্দের হচ্ছে স্লাইডে একটু যাই। ওকে, একটু পিছনে গিয়ে দেখো এই যে তদ্ভব শব্দ, দেখো এখানে আমি বলছিলাম যে দুইটা টাইপ, একটা হচ্ছে তোমার অঙ্গবাচক বা হচ্ছে মনে করো প্রাণীদের নাম, যে হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি। তো দেখো তদ্ভব শব্দের মধ্যে পাইলা না? তো এই জায়গায় আমাদের যে রাইট অ্যান্সারটা, সেই রাইট অ্যান্সারটা কি? পাখি হবে তদ্ভব শব্দ। রাইট অ্যান্সার তো দিয়ে দিছি আমরা, বাট আমরা একটু চিন্তা করলাম যাতে আমাদের রিভাইসটা হয়ে যায়। তারপর দেখো কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ, মানে সংস্কৃতের মতো। আমরা জানি তৎসম শব্দের লিখিত চেহারা হচ্ছে সংস্কৃতের অনুরূপ। তারপরে গঠন বিবেচনায়, ঠিক আছে, শব্দ দুই ভাগে বিভক্ত গঠন বিবেচনায়, ঠিক আছে, কি কি? ধরো প্রত্যয় বিভক্তি না, ধ্বনীয় বর্ণ না, মৌলিক ও সাধিত হ্যাঁ, তৎসম তদ্ভব না, এটা হচ্ছে উৎস বিবেচনায়। শব্দের বিভাজন যদি আমরা করি তখন ডিটা হইতো, কিন্তু এখানে বলছে কি গঠন বিবেচনা। আমরা জানি এটা হচ্ছে মৌলিক আর হচ্ছে আরেকটা সাধিত। পদ বিবেচনায় শব্দ কত প্রকার? আমরা জানি পদ বিবেচনায় হচ্ছে শব্দ 8 প্রকার। নিচের কোনটি হচ্ছে পদের নাম নয়? দেখো হচ্ছে আবেগ, আবেগ হচ্ছে একটা পদ, ঠিক আছে, 8টা টাইপের মধ্যে একটা। অনুসর্গ একটা পদ, যোজক একটা পদ, কিন্তু পদানু এটা হচ্ছে কোনো পদের নাম না। তো ব্যাপারটা হচ্ছে এইটাই। তো শব্দ ভাণ্ডার বা শব্দের শ্রেণী বিভাগ যেটাকে আমরা বলছি এই বইয়ে, এই চ্যাপ্টারে, সেটার শব্দগুলো আমাদের ভালো মতো মনে রাখতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জিনিসগুলো হচ্ছে নিজেদের মতো করে সাজিয়ে মনে রাখতে হবে। আমার স্টাইল তোমার পছন্দ নাই হইতে পারে, বা তোমরা যে বইগুলোতে পড়ছো গাইডে বা এনিওয়্যার তোমাদের ভালো নাই লাগতে পারে, নিজের মতো করে এটা তৈরি করে নাও। বাট এভাবে করলেও ক্লাসটা যদি দেখো তোমাদের মনে থাকবে এবং সুন্দরভাবে মনে থাকবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাস।